হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল। আজকের আমাদের পাঠ্য বিষয় হচ্ছে ক্লাস 10 মাধ্যমিক বোর্ড জীবনের প্রবাহমানতার একটি অংশ, সেটা হচ্ছে রিপ্রোডাকশন। জীবনের প্রবাহমানতা যে গতিশীল প্রক্রিয়া, সেখানে রিপ্রোডাকশন হচ্ছে একটা অন্যতম বিষয়, যেটা একটা জীবজগৎকে পুরোপুরি জিনের সঞ্চারণ সূত্রে বেঁধে ফেলে। এই জিনের খেলা রয়েছে রিপ্রোডাকশনের মধ্যে। তো রিপ্রোডাকশন করকম ক্লাস 10-এ যেটা রয়েছে, 4 রকম রিপ্রোডাকশনের সামান্য আলোচনা আছে। কি কি? একটা হচ্ছে অযৌন জনন, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, একটা যৌন জনন, সেক্সুয়াল রিপ্রোডাকশন, অঙ্গজ জনন, ভেজিটেটিভ রিপ্রোডাকশন এবং পার্থেনোজেনেসিস, অপুংজনী রিপ্রোডাকশন। এই 4টি পার্টে আমাদের ক্লাস 10-এর সিলেবাসে রিপ্রোডাকশনটা সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হয়েছে। কোন কোন জায়গাগুলো পড়তে হবে, আমাদের কি কি বিষয় পড়তে হবে, যেটা অ্যাসেক্সুয়াল, সেক্সুয়াল, যৌন জনন, অযৌন জনন, অঙ্গজ জনন, অপুংজনী, প্রত্যেকটি সংজ্ঞা পড়তে হবে। আর প্রত্যেকটির অন্তত 2টি করে উদাহরণ পড়তে হবে। যেমন অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে রেণু গঠন প্রক্রিয়ায়, রেণু উৎপাদন প্রক্রিয়ায় অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পন্ন হয়, অযৌন জনন সম্পন্ন হয়। রেণু হচ্ছে প্রধান উপাদান। রেণু, এই রেণু কি করে? রেণুর মধ্যে একটা বিষয় আছে, যেটা হচ্ছে জনন প্রক্রিয়ার রেণু উৎপাদন একটা পদ্ধতি। এই পদ্ধতিতে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন জীবদের মধ্যে সংগঠন, উদ্ভিদ জগতের মধ্যে বিশেষ করে এবং নিম্ন শ্রেণীর প্রাণী জগতের মধ্যে এই জনন প্রক্রিয়া দেখা যায়। যৌন জনন প্রক্রিয়া, সেক্সুয়াল রিপ্রোডাকশন গ্যামেট উৎপাদনের মাধ্যমে, যেমন অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন রেণু উৎপাদনের মাধ্যমে সম্পন্ন হয়, তেমনি গ্যামেট উৎপাদনের মাধ্যমে তৈরি হয় সেক্সুয়াল রিপ্রোডাকশন। যৌন জনন প্রক্রিয়া, আমরা আমাদের সিলেবাসে দ্বিবীজপত্রী উদ্ভিদের যৌন জনন প্রক্রিয়া রয়েছে। এটা একটা ছবিও আছে, ক্লাস 10-এর একটা ছবি আছে, যেখানে দেখবে দ্বিবীজপত্রী উদ্ভিদের তার যে প্রোডাকশন, তার যে উৎপাদন এবং সেক্সুয়াল যে ফিউশন প্রক্রিয়া, ফিউশন এবং ফিশন প্রক্রিয়া, অর্থাৎ দুটো গ্যামেট, মেল এবং ফিমেল গ্যামেট মিলিত হচ্ছে, ডিম্বাশয়ে মিলিত হচ্ছে, ডিম্বক তৈরি হচ্ছে। ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে একটা পুং নিউক্লিয়াস, একটা স্ত্রী নিউক্লিয়াস ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে গর্ভাশয় প্রক্রিয়ায় বা ডিম্বাশয় প্রক্রিয়ায় দেখা যাচ্ছে এখানে একটা ডিম্বক তৈরি হচ্ছে। এই ডিম্বকটা হচ্ছে বীজ, মূলত বীজ। এই বীজটা উৎপাদন, এর মধ্যেই রয়েছে ভ্রূণাণু, এমব্রায়ো। বীজের মধ্যে রয়েছে এমব্রায়ো, আর ভ্রূণাণুর সঙ্গে রয়েছে সাইনার্জিস্টিক সেল, আর রয়েছে তোমার হেল্পার সেল। এই হেল্পার গ্রুপ অফ সেল আর সাইনার্জিস্টিক সেল, এই সেলগুলো মিলিত হয়ে পরিপক্ক অবস্থায় ডিম্বক তৈরি করে। এই ডিম্বকটার মধ্যে রয়েছে কটিলিডন, যেটা একবীজপত্রী উদ্ভিদ তারা মনোকটিলিডন, যারা দ্বিবীজপত্রী উদ্ভিদ তাদের ডাইকটিলিডন বীজপত্র দেখা যায়। এই বীজপত্র এনার্জি তৈরি করে। বীজপত্রের কালারটা সবুজ কালার, যার ফলে বীজপত্রটা বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে সূর্যের আলোকে গ্রহণ করতে পারে। এবং ক্লোরোপ্লাস্টিড রয়েছে, এই ক্লোরোপ্লাস্টিড থেকে তৈরি হয় উৎপাদন শক্তি তৈরি হয়। এই শক্তি, উৎপাদিত শক্তি একটা ভ্রূণাণুকে অঙ্কুরিত হতে সাহায্য করে। ভ্রূণাণু কি 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 বিষয়ের উপর অঙ্কুরিত? কতগুলো শর্ত আছে, শর্ত সাপেক্ষে অঙ্কুরিত। প্রথম শর্ত হচ্ছে অক্সিজেন, প্রথম শর্ত হচ্ছে বাতাস। অক্সিজেন অর্থাৎ বাতাস, বাতাসের উপস্থিতি থাকতে হবে, তাহলে জারণ প্রক্রিয়া সম্পন্ন হবে। 2 নম্বর শর্ত হচ্ছে তাপমাত্রা, একটা নির্দিষ্ট মিনিমাম তাপমাত্রা দরকার। যেরকম মেরু অঞ্চলে যে উদ্ভিদগুলো থাকে, যে তাপমাত্রা খুব 0 ডিগ্রির নিচে, তাপমাত্রা 0 ডিগ্রি, এবং মেরু অঞ্চলে যখন সূর্যের আলোর প্রভাবে দক্ষিণায়ন, উত্তরায়ণ, এই দুটো আয়ন তৈরি হয়, তখন দেখা যায় যে সূর্যের তাপমাত্রা গ্রহণ করতে বরফ গলতে থাকে। বরফ বলতে 0 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সমস্ত উদ্ভিদ জগৎ আস্তে আস্তে অঙ্কুরিত হয়। এই অঙ্কুরোদ্গমের মূল শর্ত হচ্ছে তাপমাত্রা। দ্বিতীয় শর্ত হচ্ছে মাটি, মাটি থাকতে হবে, যেখানেই থাক মাটিতে। মাটি না হলে বীজটা আস্তে আস্তে
প্রস্ফুটিত হবে কি করে, ডেভেলপমেন্ট হবে কি করে। বীজপত্রের মধ্যে বিভিন্ন ধরনের হরমোন রয়েছে, জিব্বেরালিন, সাইটোকাইনিন, তারপরে ইথিলিন, তারপরে তোমার অ্যাবসিসিক অ্যাসিড, এই সমস্ত হরমোনগুলো তাকে অঙ্কুরোদ্গমে হেল্প করে, বীজকে হেল্প করে অঙ্কুরোদ্গমে এবং পরিস্ফুটনে ডেভেলপমেন্টে হেল্প করে। এই ডেভেলপমেন্ট হলে একটা উদ্ভিদ জগৎ ধীরে ধীরে অঙ্কুরিত হলে আস্তে আস্তে বড় হয় এবং উদ্ভিদ জগৎ থেকে পাতা তৈরি হয়, পাতা তৈরি হয়, বিটপ অংশ তৈরি হয়। এই বিটপ অংশ থেকে ধীরে ধীরে উদ্ভিদটা একটা পরিণত উদ্ভিদে, প্ল্যান্টলেট থেকে আস্তে আস্তে একটা কমপ্লিট প্ল্যান্টে পরিণত হয়। এই পরিণত হওয়ার জন্য প্রথম হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ভূমিকা, প্রথম ভূমিকা। আরেকটা কথা বলি যে অঙ্গজনন প্রক্রিয়া, ভেজিটেটিভ রিপ্রোডাকশন, এটা কিরকম জিনিস? এটা কিছু না, ভেজিটেটিভ রিপ্রোডাকশনের কতগুলো ধাপ রয়েছে। যেমন কলম উৎপাদন, কলম আজকের বাজারে বায়োলজিক্যাল সায়েন্সের বিভিন্ন প্রয়োগ, অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাই। বিভিন্ন জায়গায় দেখবে গাছ বিক্রি হচ্ছে, প্ল্যান্টেশন তৈরি হচ্ছে, গাছ লাগানোর জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা, প্রোফর্মা, তার ডেফিনিট একটা শিডিউল তৈরি হচ্ছে। উদ্ভিদকে চয়েস করা, উদ্ভিদের উৎপাদনকে চয়েস, তার জন্য সিয়ন আর তোমার যে পেরিফেরি স্টেজ, সে স্টেজগুলো আমরা স্টক আর সিয়ন, এই দুটো ক্লাসে জোড়া লাগাতে হবে। জোর কলম তৈরি করতে, কলম তৈরি করতে, জোর কলম, সিয়ন আর স্টক, যেটা যে উদ্ভিদের উপর একটা অন্য উদ্ভিদের অংশ যুক্ত করা হবে এবং ভালো করে বেঁধে দিয়ে একটা নিয়মিত জল ব্যবস্থা করা হয়, সেটা হচ্ছে সিয়ন স্টকের মিলন। এটাকে জোর কলম পদ্ধতি বলে। আবার দেখো, যদি আমরা দেখি যে উদ্ভিদ জগতের আরো কিছু কলম রয়েছে, যেমন দাবা কলম, একটা কলম। ধর একটা বড় তোমার লেবু গাছ আছে, লেবু গাছটা তুমি কাটবে, লেবু গাছটা কিভাবে কাটবে? লেবু গাছটাকে হালকা করে কেটে, তার উপরে চামড়াটাকে হালকা করে কেটে দিয়ে সেই ডালটাকে আস্তে করে মাটিতে ঢুকিয়ে দাও, জল নরম মাটিতে ঢুকিয়ে দাও এবং জলটা অল্প অল্প দিতে থাকো। কিছুদিনের মধ্যে দেখবে ওই কাটা জায়গায়, কাটাটা পুরোপুরি কেটে বাদ দিয়ে করলে হবে না, কিন্তু কাটাটা যেন জোড়া থাকে, কাটাটা লেগে থাকে, ওইরকম জায়গায় জলটা দিলে আস্তে আস্তে অঙ্কুরিত হতে থাকবে। লেবুর একটা অংশ, একটা লেবুর ডাল আস্তে আস্তে অঙ্কুরিত হয়ে আর একটা গাছ তৈরি হবে। এই গাছটাকে তুমি কিছুদিন পরে যখন শেকড়টুকু তৈরি হয়ে গেল, কেটে নাও, কেটে নিয়ে ওকে রোপণ করো, আলাদা জায়গায় রোপণ করো, আলাদা জায়গায় গাছটাকে প্রয়োজনীয় সার ফার দিয়ে ওকে মাটিটাকে নরম করে তুমি একটা খোলামেলা জায়গায়, যেখানে আলো আসছে সেরকম জায়গায় পুঁতে দাও, দেখো একটা কলম গাছ তৈরি হয়ে যাবে। লেবু গাছের কলম প্রচুর বিক্রি হচ্ছে। তো কলম তৈরি উৎপাদন প্রক্রিয়া আমরা একটা ইকোনমি যুক্ত করতে পারি। ক্লাস 10-এ যেটা রয়েছে যে অর্থনীতির সঙ্গে কলম চাষ, কলম উৎপাদন। আমরা আম গাছের বিভিন্ন কলম, জোর কলম, দাবা কলম, গুটি কলম, একটা আরেকটা সিস্টেম। গুটি কলম, গুটি কলম হচ্ছে এক ধরনের গাছ যেটা দুটো ডাল একসাথে লাগিয়ে দাও, পাশাপাশি লাগিয়ে দাও, দিয়ে ওর মাঝখানটা একটু করে কেটে দাও, চামড়াটাকে কেটে দাও, কেটে দিয়ে ভালো করে জোর লাগিয়ে দাও, বেঁধে দাও শক্ত, সেটা একটু গোবর টোবর দিয়ে বেঁধে দাও এবং তোমার ডালটাকে ভালো করে বেঁধে যুক্ত করে অনেক জল ভাঁড় দিয়ে একটা জলের ব্যবস্থা করো। দেখো ওখান থেকে আবার শিকড় ছাড়া, শিকড় ছাড়লে কিছুদিনের মধ্যে তুমি শিকড়টাকে কেটে দাও, কেটে দিয়ে আবার রোপণ করা হবে, দেখবে কলম, জোর কলম, তাহলে ভ্যারাইটিস আম তৈরি হবে। একটা গাছে কলম সিস্টেম একাধিক আম পাওয়া যায়, একাধিক আম তৈরি হবে। কোথাও ল্যাংড়া, কোথাও গুটি, কোথাও আবার তোমার খিরসাপতি, কোথাও হয়তো দেখা যাচ্ছে তোমার খুব উন্নত গাছ, উন্নত ধরনের বীজের আম পাবে। মানে একটা অদ্ভুত ধরনের কলম সিস্টেম এখন চালু হয়েছে এবং এই উৎপাদন সিস্টেম যদি আমরা জনন প্রক্রিয়াকে, অঙ্কুর জনন প্রক্রিয়াকে উদ্দীপিত করি, তাহলে আমরা তার একটা সিস্টেম দেখতে পাবো। তাহলে একটা গুটি কলম, দাবা কলম, জোর কলম, শাখা কলম, আরেকটা কলম। শাখা কলম একটা কলম যেটা একটা গাছের শাখা, একটা গাছের শাখার একটু নিচে, শাখার একটু নিচের দিকে ভালো করে চিড়ে দিয়ে যদি ওকে আরেকটা শাখা যুক্ত করে দেওয়া যায়, রোপিত করা যায়, ওকে ভালো করে বেঁধে দিয়ে যদি জলের ব্যবস্থা করা যায়, ওখানেও কিন্তু অঙ্কুরোদ্গম দেখা যাবে, শেকড় দেখা যাবে। এই অঙ্কুরোদ্গম মূলগুলোকে আমরা যখন বেরোই তখন আস্তে আস্তে ওকে কেটে দিয়ে ওকে আবার একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় রোপণ করলে সেখানে কলম চালু হবে। তাহলে একটা অঙ্গজনন প্রক্রিয়ায় কিভাবে জনন
জনন সম্পন্ন হচ্ছে, অঙ্গজনন, সেটা কিন্তু জিনের কোনো পরিবর্তন হবে না। যে জাতের উদ্ভিদ তুমি নেবে সেই জাতি থেকে যাবে। একটা গাছের মধ্যে একটা কাণ্ড, একটা কাণ্ডের গাছ তার বিভিন্ন শাখা, বিভিন্ন কলম সংযুক্ত করতে পারে এবং একাধিক আম উৎপাদন হবে, একাধিক লেবু উৎপাদন হবে, একাধিক কমলা লেবু উৎপাদন হবে, একাধিক আঙ্গুর উৎপাদন হবে, একাধিক আপেল উৎপাদন হবে। বিভিন্ন টাইপের উদ্ভিদ তুমি একটা গাছ থেকে পেতে পারো। এবং এই যে একটা কালচার, এই কালচারে কিন্তু ফুলরাও কিন্তু বিষয়, ফ্লোরিকালচারও কিন্তু যুক্ত। এক একটা গাছের মধ্যে বিভিন্ন ধরনের, বিভিন্ন কালারের ফুল তৈরি হয়। এই যে একটা সিস্টেম, এই সিস্টেমটা চালু করাতে জীবন বিজ্ঞানের গ্রহণযোগ্যতা বেড়েছে, অনেক বেড়েছে। এবং যারা আজকে কাজ পাচ্ছ না বা আগামী দিনে তার রোজগারের রাস্তা প্রসারিত করার জন্য জীবন বিজ্ঞানের প্রয়োগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য। আরেকটা হচ্ছে যে, খুব সংক্ষেপে বলছি, পার্থেনোজেনেসিস একটা পার্ট আছে। পার্থেনোজেনেসিস হচ্ছে অপুঞ্জনী। অপুঞ্জনী প্রক্রিয়া আমরা দেখব যে সমস্ত উদ্ভিদে এবং প্রাণী জগতের মধ্যে যাদের ডিম্বাণু উৎপন্ন হচ্ছে কিন্তু নিষেক হচ্ছে না। ডিম্বাণু উৎপন্ন হয় কিন্তু মানে মেল নিউক্লিয়াসে পাওয়া যাচ্ছে না, মেল নিউক্লিয়াস আসছে না, বা কোনো কারণে মেল নিউক্লিয়াসের সঙ্গে ফিমেল নিউক্লিয়াসের সংযোগ হচ্ছে না, তাহলে নিষেক হবে না, ফিউশন হচ্ছে না, নিষেক হচ্ছে না। নিষেক না হয় এরকম ধরনের উদ্ভিদ জগৎ বা প্রাণী জগৎ তৈরি করা যায়। যেমন বলতা, মৌমাছি, এদের ক্ষেত্রে দেখব যে সমস্ত প্রাণী, যে সমস্ত উদ্ভিদ তাদের নিষেক ছাড়া একটা উদ্ভিদ অঙ্গ, তার প্রাণী অঙ্গ বা প্রাণীর ডেভেলপমেন্ট শুরু হচ্ছে, এই যে তার পরিস্ফুরণ দশা, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো অপুঞ্জনী একটা পদ্ধতি। তাহলে জনন প্রক্রিয়ায় অপুঞ্জনী একটা পদ্ধতি। আমি আবার বলছি, রিপ্রোডাকশন হচ্ছে জিন প্রবাহের একটা মূল ভিত্তি। সমস্ত উদ্ভিদ জগৎ, প্রাণী জগতের মধ্যে জিনের প্রবাহমানতা, জিনের যে জীবনের যে প্রবাহমানতা, সেটা সংরক্ষিত হয়। এবং এই সংরক্ষণের ক্ষেত্রে কতগুলো বিষয় আমাদের আলোচনার মধ্যে আছে ক্লাস 10 সিলেবাসে, যেমন অযৌন জনন, যৌন জনন, অঙ্গজনন এবং অপুঞ্জনী, এই 4টে স্টেজ আমরা প্রথমত আমাদের সিলেবাসে রয়েছে। এটা আমাদের স্টাডি করতে হবে। কি স্টাডি করতে হবে? প্রত্যেকটি সংজ্ঞা পড়বো, উদাহরণ পড়বো, আর প্রত্যেকটি একটু করে বুঝে নেব। বোঝার বিষয় হচ্ছে অ্যাসেক্সুয়াল এবং সেক্সুয়াল, আর অঙ্গজনন, অপুঞ্জনী। ধন্যবাদ তোমরা আমার ভিডিও দেখলে বলে। ভালো থেকো, সাবস্ক্রাইব।